মানব সভ্যতার ইতিহাস যত পুরানো, প্রতিবন্ধিতার ইতিহাস ততখানি পুরানো। ডাক্তাররা যখন ভাগ করা শুরু হলো তখনই এই 3টা শব্দ নতুন করে আসলো: ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি, হ্যান্ডিক্যাপ। পৃথিবীর যে কোনো জনসংখ্যা শতকরা 10 ভাগ হলো প্রতিবন্ধী মানুষ। হেলথ শুধুমাত্র একটা মানুষের অসুখ না থাকাটাই না, তার কমপ্লিট ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং। একজন অপ্রতিবন্ধী মানুষ বাসে করে চলে যেতে পারে, একজন প্রতিবন্ধী মানুষ, একজন হুইল চেয়ার ইউজার তো বাসে করে যেতে পারছে না, তাকে সিএনজি নিতে হচ্ছে বা তাকে উবার নিতে হচ্ছে, তাহলে তার কষ্ট বেশি। তো আমার মূল জায়গাটা হলো মর্যাদা, যে সরকার ভাতা দিবে, প্রতিবন্ধী মানুষকে ভাতা দিতে হবে, কিন্তু সেই ভাতার মধ্যে যেন মর্যাদা থাকে। Watch the full episode on our YouTube channel. প্রতিবন্ধী মানুষের আইডেন্টিটি এবং প্রতিবন্ধী মানুষকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করছি, এখানে বিভিন্ন স্কুল রয়েছে। আমরা একাডেমিক জায়গায়, ডেভেলপমেন্টের জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবন্ধী মানুষদেরকে সংজ্ঞায়িত করে এসছি। বিশেষভাবে সক্ষম, তাদের স্পেশাল চাইল্ড অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড, এবং মানুষের মধ্যেও বদ্ধমূল বিভিন্ন ধারণা রয়েছে। সেটা শুধুমাত্র যে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে সেটা না, যারা পলিসি নিয়ে কাজ করেন তাদের মধ্যেও প্রতিবন্ধী ব্যক্তি অথবা প্রতিবন্ধী আইডেন্টিটি নিয়ে বিভিন্ন ধারণা রয়েছে। তো সামগ্রিকভাবে ভাই আমরা যদি এটাকে সংজ্ঞায়ন করি যে প্রতিবন্ধী ব্যক্তি কার, আমি সংজ্ঞায়ন করার আগে যদি বলি এভাবে যে আমরা আসলে বোঝার চেষ্টা করি জিনিসটা কি। হ্যাঁ, তুমি যতগুলি প্রশ্ন করলে এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন আছে। আমি একটা একটা করে জট ভাঙার চেষ্টা করি আর কি এখানে। হ্যাঁ, প্রতিবন্ধিতা আসলে নতুন কোনো বিষয় না, এটা মানব সভ্যতার ইতিহাস যত পুরানো, প্রতিবন্ধিতার ইতিহাস ততখানি পুরানো। হ্যাঁ, কিন্তু এই সৃষ্টির আদিকাল থেকে যদি বলি যে গত শতাব্দীর 70-এর দশক পর্যন্ত মোটামুটিভাবে ডিসএবিলিটির আন্ডারস্ট্যান্ডিংটা একই রকম ছিল। সেটা হলো যে এদের দিয়ে তেমন কিছু হবে না, এদের জন্য আমরা চ্যারিটি হিসাবে যা কিছু করতে পারবো তাই দিয়েই সারবে আর কি এটা। হ্যাঁ, সেই অ্যাপ্রোচটা মানে আমরা এখন এসে এইগুলিকে আমরা বলি যে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের মডেল আর কি বলি। আমরা বলি যে ওইটা হলো চ্যারিটি মডেল আর কি, বা ওয়েলফেয়ার মডেল, আন্ডারস্ট্যান্ডিং অফ ডিসএবিলিটি, যে ওকে দিয়ে কিছু হবে না, ও লেখাপড়া শিখতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না, খেয়ে পরে যে কয়দিন বাঁচে, মানে গলা টিপে তো আর মেরে ফেলতে পারে না, যেভাবে বাঁচুক আর কি, মানে এ থেকে বাঁচিয়ে রাখাটা হলো এনাফ আর কি ওটা। তো এইটা হলো মানে 70-এর দশক পর্যন্ত এরকম ছিল। 70-এর দশকের শেষের দিকে এসে মানে 78 সালে এসে একটা বড় ঘটনা ঘটল বিশ্বব্যাপী। সেটা হলো যে হেলথকে নিয়ে বা পাবলিক হেলথকে নিয়ে নতুনভাবে ভাবা শুরু হলো আর কি। এটা আলমা-আতা ডিক্লারেশন বলে, যেখান থেকে হেলথকে নতুনভাবে করা, যে হেলথ শুধুমাত্র একটা মানুষের অসুখ না থাকাটাই না, তার কমপ্লিট ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং। এই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা চেঞ্জ হলো আর কি সেখান থেকে প্রাইমারি হেলথ কেয়ার এবং থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইটার পর থেকে আসলে ডিসএবিলিটি নিয়ে তখন নতুন করে ভাবা শুরু করে। এটার পিছনে মূল একজন ব্যক্তির কন্ট্রিবিউশন আছে, কারণ সেই সময়টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় যিনি ব্যক্তি ছিলেন আর কি, এইনার হেলেন্ডার বলে এক ভদ্রলোক, উনি বিভিন্ন দেশে কাজ করছেন এবং ওনার সন্তান হলো প্রতিবন্ধী। তো কাজেই উনি যেই দেশেই কাজ করছেন না কেন সেখানে ওনাকে খুঁজতে হয়েছে যে তাহলে ডিসএবিলিটি নিয়ে কী আছে, ওখানে কী সুযোগ সুবিধা আছে দেখার চেষ্টা করছেন। উনি 81 সালে একটা পাবলিকেশন বের করলেন এবং সেটা জাতিসংঘ থেকেই পাবলিশড হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, হোয়াট ইজ ডিসএবিলিটি নিয়ে একটা বই পাবলিশ করলেন। এবং সেখানে উনি বললেন যে ওনার অ্যাজামশন, উনি বলছে আই প্রিজিউম যে পৃথিবীর যে কোনো জনসংখ্যা 10% হলো প্রতিবন্ধী মানুষ। হ্যাঁ, তো এই যে উনি একটা ধারণা দিলেন, যে এটা কিন্তু উনি বলছেন যে আমি ধারণা করছি। আমরা কিন্তু 30 বছর গোটা বিশ্ব আমরা বলে আসছি এই এক ব্যক্তির ধারণার উপরে যে 10% মানুষ প্রতিবন্ধী। এটাকে আমরা বলছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কেউ বলছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, কেউ তাদের জরিপ মতে, তাদের পরিসংখ্যান মতে। এটার পেছনে কোনো পরিসংখ্যান ছিল না, এক ব্যক্তির জাস্ট খালি ধারণা। হ্যাঁ, তবে 2010 সালে এসে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব ব্যাংক একটা ওয়ার্ল্ড ডিসএবিলিটি রিপোর্ট পাবলিশ করলো, সেখানে তারা গবেষণার ভিত্তিতে তারা বললো 15% মানুষ প্রতিবন্ধী। এর মধ্যে কিন্তু আবার জার্নিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে, যে 81 সালে যখন এই ডকুমেন্টটা বের হলো, তারপর থেকে WHO একটু ডিসএবিলিটি নিয়ে দেখা শুরু করলো এবং
মানে ডাক্তাররা যখন একটা জিনিস ঢুকে তখন তারা তো খালি ডাক্তারি জায়গা থেকে তারা তো খালি ওই যেভাবে বুঝে আর কি সেই জায়গা থেকেই চিন্তা করে। এটা শুধু ডাক্তারদের দোষ না, ইকোনমিস্টরা ইকোনমিক্সের জায়গা থেকে চিন্তা করে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার মানে তো ডাক্তাররা যখন ভাগ করা শুরু হলো তখনই এই 3টা শব্দ নতুন করে আসলো, ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি, হ্যান্ডিক্যাপ, 3টা শব্দ। এবং ইম্পেয়ারমেন্ট বলতে বললো যে মানুষের মধ্যে যে লিমিটেশন যেগুলি আছে, যে সীমাবদ্ধতাগুলি আছে, এগুলি হলো ইম্পেয়ারমেন্ট। এটার ফলে তার যে কাজগুলি করতে সমস্যা হয় এটা হলো তার ডিসএবিলিটি, এবং সে যে বাধাগুলি পাচ্ছে এটা হলো মানে হ্যান্ডিক্যাপ। তো এই যে 3টা ভাগ করলো, ভাগ করে এক একটার আবার ক্লাসিফিকেশন করা শুরু করলো। এবং ওই যে বেশি জ্ঞানী মানুষ যখন ভাগ করা শুরু করে যে সমস্যাটা হয় আর কি, 89 রকমের ভাগ হয়ে গেল মানে ইম্পেয়ারমেন্টের। হ্যাঁ, আমার খাওয়ার হজম হয় না, আমার ঘুম হয় না, এগুলিও তখন ইম্পেয়ারমেন্ট হিসাবে ভাগ মানে হয়ে গেল। এইটাকে আমরা বলি যে এইটা হলো মেডিকেল মডেলের যাত্রা। মূল জিনিসটা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং যে তাদের ফিজিক্যাল লিমিটেশন যেটা সেটাকে কারেকশন করতে হবে। এটা এখন সার্জারি দিয়ে হোক, এটা এখন থেরাপি দিয়ে হোক, এটা এখন সহায়ক উপকরণ দিয়ে হোক, অ্যাসিস্টিভ টেকনোলজি যেভাবেই ব্যবহার করে হোক, এই কারেকশনটা করতে হবে। তার মানে ব্যক্তির একটা সমস্যা আছে, এটা কারেকশন করতে হবে। এই যে একটা ধারণা, এটাকে আমরা বলি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আমরা বলি এটা হলো মেডিকেল মডেল অফ আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এইটা যখন হলো তখন ইকোনমিস্টরা আবার এটাকে এক চ্যালেঞ্জ করে বসলো যে এরা হলো লেস প্রোডাক্টিভ, এদেরকে দিয়ে যেহেতু সমস্যা আছে কাজেই ডাক্তাররা বলছে এদের সমস্যা আছে, কাজেই এদেরকে দিয়ে তেমন কিছু হবে না। এইটা আবার একজন ইকোনমিস্ট আবার চ্যালেঞ্জ করে বসলেন। উনি আবার বললেন যে না, আমরা যদি তাদের জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করতে পারি, তাদের এগুলি তৈরি করি, তাহলে কিন্তু তারা ইকুয়ালি তখন কন্ট্রিবিউট করতে পারবে। এই ইকোনমিস্টের নাম আমরা অনেকেই জানি, ডক্টর অমর্ত্য সেন। আচ্ছা, উনি ওনার একটা খুব ইন্টারেস্টিং একটা স্পিচ আছে একটা ইউনিভার্সিটিতে, যেখানে উনি ডিসএবিলিটি অ্যান্ড জাস্টিস বলে একটা স্পিচ দিয়েছিলেন। সেখানে উনি পভার্টিকে ভাগ করছেন। আমরা পভার্টি বলতে আমরা বুঝি যে একটা মানুষের ইনকামের সমস্যা। উনি বলছেন যে ইনকামের সমস্যাটা থেকে বেশি হলো কনভার্সনের সমস্যা। দুইটা মানুষের সমান ইনকাম থাকতে পারে, কিন্তু সেই ইনকাম সে গুড লিভিংয়ে কতটুকু খরচ করতে পারছে, কতটুকু তার অন্যান্য পারপাসে খরচ হয়ে যাচ্ছে। সে বলছে যে প্রতিবন্ধী মানুষের জন্য এই অন্যান্য পারপাসের খরচটা বেশি। একজন অপ্রতিবন্ধী মানুষ বাসে করে চলে যেতে পারে, একজন প্রতিবন্ধী মানুষ, একজন হুইল চেয়ার ইউজার তো বাসে করে যেতে পারছে না, তাকে সিএনজি নিতে হচ্ছে বা তাকে উবার নিতে হচ্ছে, তাহলে তার কস্ট বেশি। তো এরকম কিন্তু অনেকগুলি জায়গা থেকে উনি দেখালেন যে যদি আমরা জাস্টিসের কথা বলি তাহলে। তো এই যে ইকোনমিক্সের আন্ডারস্ট্যান্ডিং, এটা আবার হলো ইকোনমিক মডেল, যে আমরা যদি সেখানে যদি জাস্টিস করি, তাহলে ইকোনমিক্যালি যদি জাস্টিস করা হয় তাহলে এরাও ইকুয়ালি কন্ট্রিবিউট করতে পারে। এই সময়টা আবার সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছে তারা বলে বসলো যে অমর্ত্য সেনের কথা ধরেই, যে ডাক্তাররা বলছেন ব্যক্তির সমস্যা থাকতে পারে, কিন্তু জাস্টিস যদি করতে হয়, সোসাইটি তো তৈরি না, সোসাইটি ব্যারিয়ারে ভর্তি। আমরা যদি ব্যারিয়ারগুলিকে রিমুভ করতে পারি তাহলে আসলে প্রতিবন্ধী মানুষের চলাচল করতে, তার অংশগ্রহণ করতে কোনো বাধা থাকবে না। তো এটা হলো সোশ্যাল মডেল শুরু হলো। এই সোশ্যাল মডেলের মধ্যে একটা বড় পরিবর্তন আসা শুরু করলো অধিকার ভিত্তিক জায়গা, যেটা 2001 সাল থেকে যখন সিআরপিডি তৈরি হওয়া শুরু করলো, সেই সময় থেকে শুরু করে আমরা যদি দেখি যে সিআরপিডি তৈরি হওয়া পর্যন্ত 2006 সালে এটা যখন পাস হলো, এই 2006 সালে যখন সিআরপিডি তৈরি হলো তখন একদম নতুন করে ডেফিনিশন নিয়ে আসা হলো। আগের কনভেনশনের কথা বলছি, হ্যাঁ, আমার মানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ, হ্যাঁ, ইউএন কনভেনশন, এটা যখন তৈরি হলো জাতিসংঘে, এইটার মধ্যে তখন কিন্তু নতুন করে এই আগের সবগুলিকে কোনোটাই কিন্তু ভুল না, মানে তখনকার আন্ডারস্ট্যান্ডিংয়ে, তখনকার পরিপ্রেক্ষিতে সবগুলি ঠিক ছিল। সেই চ্যারিটি মডেল বলি বা মেডিকেল মডেল বলি বা ইকোনমিক মডেল বলি বা সোশ্যাল মডেল বলি, এখনও কিন্তু সেগুলি এক্সিস্ট করে। এখনও কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য চ্যারিটি দরকার, এখনও তার মেডিকেল রিহ্যাবিলিটেশন দরকার, তার সোশ্যাল রিহ্যাবিলিটেশন দরকার, তার ইকোনমিক রিহ্যাবিলিটেশন দরকার। কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো আমি যখন হিউম্যান রাইটসের জায়গা থেকে দেখবো, আমার মূল জায়গাটা হলো মর্যাদা, যে আমি চ্যারিটি দিব কিন্তু সেই চ্যারিটির মধ্যে যেন মর্যাদা থাকে। ভাতা দিব, সরকার ভাতা দিবে, প্রতিবন্ধী মানুষকে ভাতা দিতে হবে, কিন্তু সেই ভাতার মধ্যে যেন মর্যাদা থাকে। আমি কি অ্যামাউন্ট দিব তার মধ্যে যেন মর্যাদা থাকে, আমি কিভাবে দিব, সেটা কিভাবে তার কাছে পৌঁছাবো তার মধ্যে যেন মর্যাদা থাকে। মানে ডিফারেন্সটা হলো ওই জায়গায়। তো এখন
এই যে এই পরিবর্তনটা, হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। মানে এখন এই সিআরপিডি যেভাবে প্রতিবন্ধিতাকে ডিফাইন করছে, আমাদের দেশের আইনে যখন আমরা তৈরি করছি, আমরা কিন্তু একই ডেফিনিশন ইউজ করছি, ওটা ইংরেজি ভাষা, আমরা বাংলা ভাষা। Watch the full episode on our YouTube channel.